নমস্কার। ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলার সময় দুয়ারে রিপোর্টারের আর দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সোনারপুর কলেজের একটা ভিডিও দুদিন আগেই সামনে এসেছিল। কি সেই ভিডিও? যেখানে কলেজের ছাত্রীকে দিয়ে কলেজের ছাত্রনেতা তিনি মাথা টেপাচ্ছেন, এই ভিডিও প্রকাশ্যে এসেছিল। আরো একটা ভিডিও এবার সামনে আসলো, পড়ুয়াকে অশালীন ইঙ্গিত ছাত্রনেতার এসএফআই এর দেওয়া যে ভিডিও, সেই ভিডিও এই মুহূর্তে নিউজ 18 বাংলায় আমরা তুলে ধরেছি, যেখানে সোনারপুর কলেজের ইউনিয়ন রুম, আর সেই ইউনিয়ন রুমে যে ভিডিও প্রকাশ্য, অশ্লীল অঙ্গভঙ্গি ছাত্রীর সামনেই অশ্লীল অঙ্গভঙ্গি নেতার যে ছবি আপনারা দেখছেন সোনারপুরের। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এর আগেও আমরা একটা ছবি দেখেছিলাম যেখানে মাথা টেপাচ্ছে ছাত্রীকে দিয়ে, সেই ছবি প্রকাশ্যে এসেছিল, সেই ভিডিও প্রকাশ্যে এসেছিল। আরও এক ভিডিও এবার সামনে আসলো, যে নেতার প্রসঙ্গ এখানে উঠে আসছে, সেই ছাত্র নেতা কি কলেজেরই নাকি বহিরাগত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কারণ একের পর এক ভিডিও সামনে আসছে। দেখো, প্রথমে যে ভিডিও প্রকাশ্যে আসে সেখানে দেখা যাচ্ছে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর। সেখানে যিনি কলেজে যিনি রয়েছেন ছাত্রনেতা প্রতীক দে, তিনি বারুইপুর কলেজের প্রাক্তনী। তিনি কিভাবে কোঅর্ডিনেটর সোনারপুর কলেজের তিনি কোঅর্ডিনেটর হলেন তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এরপরে আজ এসএফআই এর তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয় দক্ষিণ 24 পরগনার জেলা পার্টি অফিসে, এবং সেখানে একাধিক ভিডিও, সেখানে যেমন ছাত্রীদেরকে ইউনিয়ন রুমের মধ্যে অশালীন ইঙ্গিত, এর পাশাপাশি দেখা গিয়েছে যে কলেজ চত্বরে সেখানে গাঁজা ঠেক বসেছে বলা চলে। একাধিক ভিডিও এসএফআই এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এবং সেখানে এটাও তুলে ধরা হয়েছে এই কলেজের ইতিহাস নিয়ে। এই কলেজ যখন তৈরি হয়েছিল তখন থেকেই এই কলেজকে নিয়ে সোনারপুরবাসী সহ দক্ষিণ 24 পরগনার একটা গর্ব ছিল। সেই সোনারপুরের যে কলেজ, সেই কলেজের যে অন্ধকার দিক, সেগুলোই আজকে তারা তুলে ধরেছেন, এমনটাই মন্তব্য করেছেন এসএফআই এর তরফ থেকে। এবং তারা জানিয়েছেন এর পিছনে যারা রয়েছে, অর্থাৎ সরাসরি তিনি কলেজের যিনি দায়িত্বে রয়েছেন এবং ছাত্রনেতা, তার পাশাপাশি বিধায়ক লাভলি মৈত্রর কথা তিনি তুলে ধরেন। এবং এই যে অভিযোগ, সেই অভিযোগের পরই লাভলি মৈত্র তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, যদি এমন ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বেশ অর্পণ, যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা। সোনারপুরের পরে বা নন্দীগ্রামের কলেজে ছাত্রনেতা দাদাগিরি। সীতানন্দ কলেজে প্রথম বর্ষের ছাত্রী অস্থায়ী কর্মী, ইউনিয়নের সভাপতি হওয়ায় চাপ দিয়ে নিয়োগ, জোর খাটিয়ে নিয়োগের অভিযোগ অধ্যক্ষের। আর ঘটনায় শোরগোল হতেই তড়ি করি জিবি বৈঠকের ডাক দেওয়া হয়, জিবি বৈঠক হয়। আর সেই জিবি বৈঠক থেকে কি উঠে এলো অবশ্যই জানবো। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, জিবি বৈঠকে কোন কোন প্রসঙ্গ উঠে এলো, জিবি বৈঠকের নির্যাস কি? জিবি বৈঠক ডাকা হয়েছে, তড়িঘড়ি ডাকা হয়েছে। 17 তারিখ বৈঠক হবে তমশ্রী। বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিই, এই যে ঘটনার সামনে আসার পর থেকে চাপে পড়েছে গভর্নিং বডি, একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ। তার ফলেই কিন্তু এই যে বলা যায় ছাত্রনেতা চাকরিতে ঢুকেছেন এবং সেটা যে একটা বিতর্কিত বিষয়, সেই বিষয় নিয়ে সামনে আসার পরই তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে এবং এই বিষয় নিয়ে বৈঠক হবে 17 তারিখ। কিন্তু তার আগে আজকে একেবারে বিস্ফোরক গলায় বেশ কিছু অভিযোগ সামনে আনলেন নন্দীগ্রাম কলেজের প্রিন্সিপাল, নন্দীগ্রাম সীতানন্দ কলেজের যে প্রিন্সিপাল, তিনি বিস্তর অভিযোগ করেছেন তাকে চাপ দিয়ে এই চাকরির বিষয়টি ঘটানো হয়েছে। অর্থাৎ ছাত্রনেতা যে চাকরিতে, যিনি এখনো পড়ুয়া আবার, এবং তিনি আবার পদে আছেন তৃণমূল ছাত্র পরিষদের একেবারে বলা যায় সভাপতি ওই কলেজ ইউনিটের, তার যে চাকরি, সেই চাকরির ক্ষেত্রে বিরাট অভিযোগ সামনে এনেছেন। তিনি বলছেন তাকে রীতিমতো হেনস্থা করে, তাকে তার রুমের মধ্যে একেবারে আটকে রেখে জোর করে এই নিয়োগ করানো হয়। সব বিষয়টি কিন্তু গভর্নিং বডির মিটিংয়ে এটা আলোচনা হবে। 17 তারিখ এই বৈঠক আছে। তার আগে
যা কথা শোনালেন প্রিন্সিপাল কিংবা গভর্নিং বডির সভাপতি আবু তাহের, সেটা নিয়ে কিন্তু জোর শোরগোল শুরু হয়ে গেছে। অর্থাৎ সুজিত 17 তারিখ জিবি বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে কি উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকেও। না, আমি কোন পার্টির বা কি করে সেটা আমি জানি না। ও এখানে হয়তো কিছুদিন আগে ওরা খুব প্রেসার ক্রিয়েট করে এখানে ইয়ে নিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, পিওরলি ক্যাজুয়াল স্টাফ হিসাবে নিয়েছে। আপনাকে চাপ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া হয়েছে আপনি বলছেন, সেই সময় কি আপনি সঙ্গে সঙ্গে এসপিকে, আইসিকে, আমার গভর্নিং বডি প্রেসিডেন্টকে সঙ্গে সঙ্গে রিটিন এবং ওভারফোন জানিয়েছে। রানিং স্টুডেন্ট ছিল না বাইরের? সব স্টুডেন্টকে তো আমি চিনি না, হয়তো 1-2 জন ওর মধ্যে 50-60 জন এখানে ঢুকে যায়, এবং শুধু একদিন নয়, এই ট্রেনটা ওদের অনেক দিন ধরে চলছিল। আমরা সময় হলে প্রমাণ সাপেক্ষ প্রমাণ নিয়েই, কাগজপত্র সব কিছু নিয়েই আমরা প্রেস বিজ্ঞপ্তি করব। তার আগে আমরা কিছু বলতে চাই। বল প্রয়োগ করে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 3 বছর কাটানো যায় না, তো সে বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। যা হবে সব কিছু সম্মুখে হবে, জনসম্মুখে প্রমাণ নিয়েই হবে। আমার কাছে লিখিতভাবে অভিযোগ এসছে এবং মৌখিকভাবেও অভিযোগ এসেছে। তা আমি এই বিষয়টা নিয়ে এবং কলেজের অন্যান্য বিষয় সহ আগামী 17 তারিখ জিবির মিটিং ডেকেছি। সেখানে যে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক কিনা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। না, নিয়োগটা হচ্ছে পরিষ্কার করে প্রিন্সিপাল সাহেব বলে দিয়েছেন। আমি তখন জেলার বাইরে ছিলাম। উনি আমাকে লিখিতভাবে জানিয়েছেন যে জোরপূর্বকভাবে আমার কাছ থেকে লিখে নেওয়া হয়েছে। না, জোরপূর্বক তো কোনো কিছু করা যায় না। আইন বলে তো দেশে একটা কথা আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবার চলে যাব আলিপুরদুয়ারে কলেজের ক্লাসরুম, যেখানে পরীক্ষার হল, আর সেখানেই অশ্লীল লেখা ছবি। প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে ছাত্রছাত্রীরা। যে ছবি আপনাদের দেখাচ্ছে আলিপুরদুয়ারের ঘটনা, আলিপুরদুয়ারের সোনাপুর পীযূষ কান্তি মুখার্জি কলেজের ঘটনা। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, প্রথম বিষয় হলো ক্লাসরুমের যেটা পরীক্ষার হল, সেখানে এই ধরনের অশ্লীল লেখা ছবি, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কলেজেরই কেউ নাকি বহিরাগতরা এসে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে? এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে ছাত্রছাত্রীরা, তাদের কি দাবি? দেখো তমশ্রী, এই ঘটনার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কারা ক্লাসরুম অর্থাৎ যে কলেজের যেখানে পরীক্ষা হয় সেখানে অশ্লীল ছবি এবং অশ্লীল লেখা লিখলো, সেটা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। সেই ঘটনা কারা করলো এখনো পরিষ্কার হয়নি। আসছি তোমার দ্বিতীয় প্রশ্নে। ছাত্রছাত্রীদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে এই অশ্লীল যে লেখা এবং ছবি সেগুলো মুছে ফেলতে হবে, কারণ এগুলোর কারণে লজ্জায় এই কলেজে ছাত্রছাত্রীরা তারা মাথা উঁচু করে চলাফেরা করতে পারছে না। যদিও ছাত্রছাত্রীদের আন্দোলনের পর কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওই অশ্লীল ছবি এবং লেখা মুছে দেওয়া হয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ, কলেজের যে অধ্যক্ষ একটি চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তার অভিযোগ হচ্ছে যে কিছু বহিরাগত ছাত্র এই কলেজে ঢুকে কিন্তু অশান্তি পাকানোর চেষ্টা করছে, এবং যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে মোবাইল নিয়ে ঢুকতে দিতে হবে, এমনটা কিন্তু কিছু বহিরাগত ছাত্র দাবি তুলছে। এবং সেইটাতে আপত্তি জানাতে কলেজ কর্তৃপক্ষ নিয়ম মতো একেবারে কড়াকড়িভাবে যেভাবে পরীক্ষা নেওয়ার কথা সেইভাবে নেওয়ার কারণেই কিন্তু বহিরাগত ছাত্ররা একেবারে উস্কানি দিয়ে এইরকম একটা ছোট্ট ইস্যুকে বড় করে আন্দোলন সংগঠিত করতে চাইছে। আসলে হচ্ছে পরীক্ষার সময় মোবাইল নিয়ে ঢুকতে দিতে হবে, এই দাবি কিন্তু তারা করেছে, এবং তা না মানায় আজকে কিন্তু অধ্যক্ষকে প্রায় 1 ঘন্টা তার চেম্বারে আটকে রেখে বিক্ষোভ। বেশ, ধন্যবাদ রাজকুমার। কলেজে একটা রুমের দেওয়ালে কিছু অশ্লীল ভাষা লেখা, ওটা দেখতে আমাদেরও খারাপ লাগে। প্রিন্সিপালকে বিগত 3 দিন থেকে বলা হয় স্যার এটা আপনি কিছু করুন, কিন্তু স্যার কিছু বলেনি। এই জন্য আমরা পদব্রত বসি। আমরা চাচ্ছি প্রিন্সিপাল স্যার বের হয়ে আমাদের বলুক যে না ওটা মোছা হবে, বিগত টাইম লাগবে, আমাদের কাছ থেকে টাইম নিয়ে বলুক। এটাও যদি না পারেন যে আমাদেরকে বলুক যে আমরা নিজেরাই করব। কিছু স্টুডেন্ট কলেজে ঢুকে গত পরশুদিন আমার কাছে তারা একটা অভিযোগ জানালো যে আপনার পরীক্ষা হলের ব্যাক সাইডে পিছনের দিকে কিছু খারাপ কথা কেউ লিখেছে। যদি কিছু লিখে থাকে তাহলে আমি লেবার দিয়ে চুনকাম করিয়ে দেবো, আমাকে যেদিন টাইম দাও আমি করে দেবো। পরীক্ষা চলাকালীন কোনো লেবার ঢোকানো বা বাইরের লোক ঢোকানো তো আমার নিয়ম বিরুদ্ধ, কিন্তু যদি ওই ছেলেগুলো মানেন বা ঢুকে টিচারদেরকে বিভিন্নভাবে ঝামেলা করছে, টিচারদেরকে ছেড়ে দিচ্ছে, সেসব স্টুডেন্টকেই ওরা জোর করে আটকে রেখেছে ক্যাম্পাসের মধ্যে। আমার প্রিন্সিপালের রুমে এসছে, যে এসে বলছে যে আপনি 3 দিন
হয়ে গেল আজকে, কোনো অ্যাকশন নেয়নি, বলে আপনাকে আমরা ছাড়বো না, দিয়ে দরজা টরজা বন্ধ করলো, সব গেট ফেট বন্ধ করে টিকার ফিকার কিছু আটকে রাখলো। পুলিশ এসে তারপরে ওই দরজা টরজা খুলে ঢুকলো, তারপরে ওই হলো। বাংলার বাইরে বাংলায় কথা বলায় ফের বিপাকে। ওড়িশায় আটকে পূর্ব বর্ধমানের 16 জন পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের চরসুজাপুরে 16 জন পরিযায়ী শ্রমিক, তারা বিপাকে। পঞ্চায়েতের দ্বারস্থ শ্রমিকদের পরিবার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রণদেব রয়েছে, কথা বলবো রণদেবের সঙ্গে। রণদেব, যে বিষয়টা জানতে চাইবো যে একদিকে তো তার পরিবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছে, কিন্তু তাদের কাছে এই 16 জন পরিযায়ী শ্রমিকের কাছে কি বৈধ নথি রয়েছে? হ্যাঁ দেখো, প্রথমেই বলি যে 16 জন যে শ্রমিক আছে পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু কেউ 1 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর ধরে ওড়িশার ঝাড়সুগুড়াতে কাজ করছে এবং তাদের কাছে বৈধ নথি আছে এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড সব অরিজিনাল নিয়েই তারা গেছে এবং সেখানে তাদের ভোটার কার্ড, আধার কার্ড দেখেও কিন্তু সেখানকার ঝাড়সুগুড়ার পুলিশ এবং বিজয়নগর থানার পুলিশ, উভয় থানার পুলিশের দাবি যে তোমাদের প্যান কার্ড আনতে হবে, আর না তো জন্মের শংসাপত্র। এছাড়া কারো যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট দেখে তবেই তাদেরকে ছাড়ছে। প্রথমে আটক করেছিল 30 জন শ্রমিককে, সেখান থেকে আস্তে আস্তে অনেকেই কিন্তু কেউ প্যান কার্ড দেখিয়েছে, কেউ কিন্তু পাসপোর্ট দেখিয়েছে। এই 16 জন কিন্তু পাসপোর্ট বা প্যান কার্ড কিছুই দেখাতে পারেনি। এদের কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড থাকায় এদিকে আটকে দিয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে বলে চরসুজাপুরে যারা আটক শ্রমিক তাদের পরিবারের সদস্যদের দাবি। তারা নিরুপায় অবস্থায় তারা মৌগ্রাম পঞ্চায়েতের একেবারে কি করবেন তার পরিবারের লোকরা? এই 16 জন পরিযায়ী শ্রমিক তারা বুঝে উঠতে পারছেন না, তাই পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। বেশ রণদেব, আমার ছেলে উড়িষ্যায় দিয়ে বাঙালি কথা বলছে বলে পুলিশ ধরেছে। গাঁয়ে মেম্বার, প্রধান, পঞ্চায়েতে সব জানানো হয়েছে, কিন্তু আমার ছেলে বাড়ি আনবেন। আমরা গরিব মানুষ খাইতে খাই, ছেলে 10 দিন কাজে গিয়েছে, তোমরা জানো আমার ছেলে বাড়ি পৌঁছিত। আমার একটাই ছেলে, সবই কিছু প্রমাণপত্র সবই দেওয়া হয়েছে। উড়িষ্যার ঝাড়সুগুড়ার বিজয়নগরে আমাদের মৌগ্রাম অঞ্চলের অন্তর্গত চরসুজাপুরের 16 জন শ্রমিককে আটকে দিয়েছে ওখানকার পুলিশ বাংলাদেশি সন্দেহে। বাংলায় কথা বললে এবং বাংলা ভাষা ব্যবহার করলে বাইরের রাজ্যগুলোতে আমাদের বাংলা শ্রমিকদের ওপর খুব অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন মহলে আমরা যোগাযোগ করছি আমার এলাকার শ্রমিকরা যাতে খুব শীঘ্রই ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসে। নাবালিকাকে ধর্ষণ করে খুন, তারপরে সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার হয়েছিল নাবালিকার। অভিযুক্তকে ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আর এই অভিযুক্ত 3 জনেরই এবার ফাঁসির সাজা ঘোষণা করা হলো। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, 2020 সালের ঘটনা, কি হয়েছিল 2020 সালে এবং আজ রায় ঘোষণা হলো, সাজা ঘোষণা হলো। দেখো, এই নাবালিকা কিন্তু একটা স্কুল ছাত্রী, সে তার বাড়ির সামনেই কিন্তু দাঁড়িয়েছিল। সেই সময় তাকে সন্ধ্যাবেলা কিন্তু তাকে অপহরণ করা হয় এবং বাড়ির লোক কিন্তু রাতভর তাকে খোঁজাখুঁজির পর যখন না পেয়ে পরদিন কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছিল। পুলিশ খোঁজখবর শুরু করে। 10 দিন পর কিন্তু পুলিশ একটি ফোনের সূত্র ধরে কিন্তু নাবালিকার খোঁজ পায় এবং তাকে কিন্তু মৃত অবস্থায় উদ্ধার হয় একটি সেফটি ট্যাঙ্ক থেকে। কারণ এই মাঝের 10 দিনের মধ্যে এই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা একাধিকবার তাকে ধর্ষণ করে এবং তারপর সেই ঘটনা জানাজানি হয়ে যাবে সেই ভয়ে কিন্তু তাকে শ্বাসরোধ করে খুন করে এবং দেহ যাতে কেউ না টের পায় কোথায় তার মৃতদেহ রাখা হয়েছে, তার জন্য তারা একটা পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক বেছে নেয় এবং তার মধ্যেই দেহ ফেলে দিয়ে সেটাকে পচিয়ে ফেলার চেষ্টা করে। এবং এই ঘটনায় একে একে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং বিচার প্রক্রিয়া চলছিল। 27 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ বিচারক তার রায় দেন। অর্থাৎ সেই সময় তিনি বিচারক যখন সাজা ঘোষণা করেন সেই সময় কিন্তু তিনি একটি মন্তব্য করেছেন, বলেছেন এই ঘটনা অত্যন্ত বিরল ঘটনা, নৃশংস এবং বর্বরোচিত ঘটনা। এইভাবে একটি স্কুল ছাত্রীকে অপহরণ করা হলো, তারপর তাকে নিয়ে গিয়ে ধর্ষণ এবং তারপর খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হলো। সেই কারণে এই রকম একটা নির্মম অপরাধের জন্য অপরাধীদের সর্বোচ্চ সাজা হওয়া দরকার। সেই কারণেই কিন্তু বিচারক আজকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। 3 জন যারা অভিযুক্ত ছিলেন তাদের দোষী প্রমাণিত হওয়ার পর সেই 3 জনকেই কিন্তু ফাঁসি সাজা শুনিয়েছেন বিচারক এবং বিচারকের এই রায়ে কিন্তু খুশি পরিবার। নাবালিকার পরিবারের বক্তব্য, যারা এই ঘটনার পর থেকে কিন্তু 2 চোখের পাতা এক করতে পারেননি, আজকে তাদের এই রায়ের পর তাদের কিন্তু মানসিক শান্তি মিলল এবং যে নাবালিকাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার আত্মাও শান্তি পেল বলে তাদের মনে হচ্ছে। এবং এই ঘটনার পর উপযুক্ত দারুণ রায় দিয়েছে, তাতে আমি খুশি। আমার প্রতিবেশী থেকে আমার ভাই বোন এবং আমাদের রাজ্যবাসী সবাই গ্রামবাসী থেকে সবাই
ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি, আমার পরিবার খুশি হয়েছে, সবাই খুশি হয়েছি। আমাদের মেয়ের আত্মা শান্তি হয়েছে। খুব নৃশংস ঘটনা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। আজকে আমারও মন শান্তি, আমার মেয়েরও আত্মা শান্তি, আমরা খুব খুশি। এটা একটা ঐতিহাসিক রায় জলপাইগুড়িতে একসঙ্গে 3 জন আসামিকে ফাঁসির সাজা ঘটনা মহামান্য আদালত তার রায়ে এটা হচ্ছে একটা বর্বরতম ঘটনা বলেছেন যে এটা নির্মম এবং নিষ্ঠুর একটি ঘটনা, একটা বিরল থেকে বিরলতম ঘটনা। এবং এই কেসে 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছেন এবং সাক্ষ্যের পরে আজকে 3 জনকেই ফাঁসির সাজা ঘোষণা। একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে দলের কর্মীকে জুতো নিয়ে ধাওয়া বিজেপি কর্মীরই। যে ছবি আপনারা দেখছেন, যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, প্রথমে ভাইরাল ভিডিওটা দেখুন। আমাকে নয়, সবাইকে বলেছো, রোহিতকে বলেছো, ভিডিও আপনারা দেখছেন, এই ভাইরাল ভিডিও বর্ধমানের বিজেপি অফিসের সামনের ভিডিও, যেখানে দলীয় কর্মীকে জুতো নিয়ে ধাওয়া বিজেপি কর্মীর। এবং কি হয়েছিল, কি কারণে দলীয় কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ আনছেন বিজেপি কর্মী, সরাসরি চলে যাব। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে শরদিন্দু রয়েছে। শরদিন্দু, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ? দেখো, এই যে মহিলা কর্মী, এই মহিলা কর্মীর নাম স্বর্ণালী সামন্ত এবং তিনি যার দিকে জুতো নিয়ে তেড়ে যাচ্ছেন তিনিও বিজেপি কর্মী এবং তার নাম আকাশ মল্লিক। অভিযোগ যে স্বর্ণালী দেবীর অভিযোগ যে তার নামে আকাশ বেশ কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে বিভিন্ন কুৎসা রটাচ্ছিল এবং সে কারণেই আকাশকে সামনে পেয়ে তিনি তার সেই জবাব চাইতে যান এবং দেখা যাচ্ছে যে আকাশ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, তখনই জুতো নিয়ে তাড়া করেন এই মহিলা বিজেপি কর্মী। এবং এই ঘটনা একেবারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে জিটি রোডের ওপর এই ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই এই ঘটনার অনেকেই ভিডিও তৈরি করেন এবং তার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং তারপরে বিজেপি কর্মীরা পার্টি অফিসে উপস্থিত যারা নেতাকর্মীরা ছিল তারা পরিস্থিতি সামাল দেয় এবং তাদের হাতেও হেনস্থা হতে হয় ওই বিজেপি কর্মী আকাশকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে এই ঘটনা, কারণ ইতিমধ্যে আকাশও আবার তার বিরুদ্ধে তাকে গালিগালাজের এবং তার বিরুদ্ধে এই যে ঘটনা তার নিয়ে সেই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই মহিলা কর্মীর বিরুদ্ধে। বেশ, যে কেউ যদি কারো নামে এরকম যদি সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করতে থাকে বা সোশ্যাল মিডিয়ায় এরকম কুকথা প্রচার করতে থাকে, হ্যাঁ, তো উনি নিরাপদ বোধ করেননি, সেই জন্য ওনাকে বলেন যে কেন লিখছে, ওনাকে চেঞ্জ করেন বা ওনাকে ক্ষমা চাইতে বলেন পর্যন্ত। তো উল্টে উনি ক্ষমা না চেয়ে উনি ছুটে পালিয়ে যাচ্ছিলেন এবং উনি ওনাকে যখন চেঞ্জ করায় তখন মিথ্যা কথা বলছিলেন এবং উনি যে করেছেন সেটা পরে প্রমাণ হয়ে যায়। উনি মেয়েটিকে দেখিয়ে দেয় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে। এখানে মেয়েদের সুরক্ষার ব্যাপার, যেখানে নারী সম্মানের কথা আমরা বলি, সেখানে এই আমাদেরই দলের কার্যকর্তা সেই এরকম ঘটনা ঘটাবে সেটা তো মানা যায় না। এত গেল বর্ধমানের খবর, যেখানে বিজেপি কর্মীর নামে কুৎসা রটানোর অভিযোগে বিজেপি কর্মীর বিরুদ্ধেই সরব হয়েছেন মহিলা বিজেপি কর্মী। অন্যদিকে বিজেপি নেত্রী শ্রীলতাহানিতে ধৃত বিজেপির নেতা। পঞ্চায়েতের বিজেপি সদস্য শ্রীলতাহানির অভিযোগ গ্রেফতার বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা পঞ্চায়েতের যিনি রয়েছেন তিনি কি বলছেন প্রথমে শোনাবো আপনাদের। শোভন এবং সেই শোভন তরফদার কি বলছেন ধৃত বিজেপি নেতা শোনাবো।
আপনার নামে কে অভিযোগ করেছে? আমারই দলের মহিলা মেম্বার পূজা দেবনাথ। কি অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে? সেটা আমি সঠিক এখনো জানি না, তবে সম্পূর্ণ সে তার জায়গা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ। এটা আমার অপমান না, এটা পার্টির অপমান। অসভ্য ভাষায় তার স্বামী গালাগালি দেওয়ার কারণে আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে তাকে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু সে আলটিমেটলি আমার নামে কোনো কমপ্লেন করেছে থানায়। অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, এই যে ছয়ঘরিয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি বলছে তাকে ফাঁসানো হয়েছে। ওই পূজা যার নামে অভিযোগ পাল্টা তিনি করছেন যে পদ পায়নি বলে তাকে ফাঁসানো হয়েছে। পূজার কি বক্তব্য? দেখো তমস্বী, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের এই বিজেপি পঞ্চায়েত সদস্যা বিরোধী দলনেতা বিজেপিরই, তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে এবং তিনিও জানিয়েছেন যে এই পূজা দেবী এবং তার স্বামী রীতিমতন পদ না পেয়ে তাদের যে গণ্ডগোল, অর্থাৎ তাদের সঙ্গে এই বিরোধী দলনেতার গণ্ডগোল, সেটাকে মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে, তেমনই কিন্তু অভিযোগ তুলেছেন। কিন্তু পূজা দেবীর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু ইতিমধ্যেই এই পূজা দেবীর অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই বিজেপির বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছিল পেট্রাপোল থানার পুলিশ। পেট্রাপোল থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে যে গত 6 তারিখে এই ঘটনা ঘটে এবং পূজা দেবী এই শোভন তরফদারের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানায় 7 তারিখ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। বিজেপির জেলা নেতৃত্ব জানিয়েছে যে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হোক শোভনের বিরুদ্ধে। যদি সত্যি না হয় তাহলে তাকে যেন অযথা হেনস্থা না করা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছে যে এই ধরনের ঘটনা বিজেপি নেতৃত্ব ঘটায়, যারা তাদের নিজেদের দলের সদস্যকেই কোনো রকম রেয়াত করেনি, সেখানে তার দলের নেত্রী এই বিরোধী নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। বিজেপি রাজনৈতিক তরজাও তুঙ্গে। যে ঘটনাটা আমি শুনলাম, সেই ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনগত যা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই তার প্রশাসন নেবে, আর দলের মতো ব্যবস্থা করবে। আর যদি যেটা অন্যায়ভাবে অন্য কিছু করা হয়, দল তখন তার পাশে থাকবে। বাঁকুড়ার বিষ্ণুপুর, সেখানে চাকরির প্রতারণায় অভিযুক্ত পুলিশের। সিথি থানার এএসআই অর্জুন সাহার বিরুদ্ধে অভিযোগ সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, দফায় দফায় লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ এই এএসআই এর বিরুদ্ধে। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কতদিন ধরে এই প্রতারণা চালাচ্ছিলেন এই এএসআই? কিভাবে পুরো ঘটনা সামনে এলো? একেবারেই দেখো, 2020-21 সালে এই ঘটনা ঘটে। যেমনটাই জানতে পারা যাচ্ছে যে এই এসআই তখন কনস্টেবল পদে কর্মরত ছিল। ঠিক তখনই তার এক আত্মীয় অর্থাৎ তার ভাইপোর সঙ্গে এই প্রতারণা করে। তার ভাইপোকে বলা হয় যে প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষকতার চাকরি করে দেবে, যে কারণেই তাকে টাকা দিতে হবে। সেই কথা মতো তার ভাইপো অর্থাৎ পার্থসারথী সাহা তিনি দফায় দফায় তাকে টাকা দেন। কখনো তার নিজের ইউপিআই, কখনো তার স্ত্রীর ইউপিআই, কখনো অন্য এক অ্যাকাউন্টে তিনি বেশ কয়েক দফায় মোট 8 লক্ষ টাকা নেন। এরপর বিভিন্ন দপ্তরেও তাকে নিয়ে যাওয়া হয়, এমনটাই অভিযোগ। যখন সামনে আসে বিষয়টি যে চাকরি সে তার ভাইপো অর্থাৎ পার্থসারথী সাহা পাচ্ছে না, তারপরে তিনি বুঝতে পারেন যে তিনি ফ্রডের শিকার হয়েছেন। এরপর টাকা চাইতে গেলে হুমকি আসে। ঘটনা এরপরেই কিন্তু ওই পার্থসারথী সাহা আইনের দ্বারস্থ হন। গত চলতি মাসের 4 জুলাই বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগে তিনি সমগ্র ঘটনাটি উল্লেখ করেন এবং টাকা ফিরে পাওয়ার জন্য দাবি করেন। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন ওই অভিযুক্তের বিরুদ্ধে। বেশ দেবব্রত। সুকান্ত মজুমদার একটা চিরকুট পোস্ট করেছেন, বিজেপি কর্মীকে ফাঁসাতে চিরকুট, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতে চিরকুট। চিরকুটে সরকারি দফতরে সিল আধিকারিকদের সই। ঠিক কি হয়েছিল জানবো, সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপ সান্যাল রয়েছে। অনুপ, একদমই তমস্তি। দেখো, এই চিরকুট ঘিরেই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জেলায়। একের পর এক পোস্ট করছেন সুকান্ত মজুমদার বা বিজেপি নেতারা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ঘটনা নিয়ে। আজ যেটা সকাল থেকে যে এক চিরকুট নিয়ে চর্চা শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডলের যেমন নাম রয়েছে, তার পাশাপাশি সেখানে রয়েছে আরেক নেতা কুমারগঞ্জের মফিজউদ্দিন মিয়া। তাদের উদ্দেশ্যে যেটা চিরকুটে লেখা হয়েছে, তারা ইলেকট্রিসিটি দপ্তরের এক স্টেশন ম্যানেজার কুমারগঞ্জের,
তিনি সেই চিঠিটি করেছেন, যে সেখানে লেখা আছে প্রায় 6.5 লাখ টাকা দিয়ে কোনো একজনের কর্মী নিয়োগের বিষয়ে সেখানে উল্লেখ রয়েছে। পাশাপাশি উল্লেখ রয়েছে বিজেপির এক এসটি মোর্চার নেতা, তাকে নাকি সেখানে জরিমানা করা হয়েছে এবং তার এগেইনস্টে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই চিরকুট ঘিরেই কিন্তু বিতর্ক। তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন এই অভিযোগ, কারণ যে চিরকুটে সিল এবং সই ব্যবহার করা হয়েছে তার সম্পূর্ণ জাল। সেই স্টেশন মাস্টার যিনি রয়েছেন তিনিও কিন্তু অভিযোগ করছেন যে তিনি সেটা সই করেননি এবং যে সিল, সেই ধরনের সিল তারা ব্যবহারই করেন না, এবং সেই সিলের মধ্যে দক্ষিণ দিনাজপুর যে বানান, সেই বানানও কিন্তু ভুল রয়েছে বলে কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। একদমই এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক শোরগোল পড়েছে জেলা জুড়ে। তমশ্রী, বিদ্যুৎ চুরি করেছে, কেস দিয়েছে, এটা আমাদের রাজনীতির কোনো ব্যাপার নেই, আমরা রাজনীতি এগুলোতে করি না। চিরকুট কেউ কারো মাধ্যমে পাঠায়, সেই চিরকুটটা ওনার কাছে পৌঁছালো কেমন করে, যদি পাঠিয়েও থাকে। আর এই চিরকুটের তথ্যটা আমি যতটা জেনেছি, স্টেশন ম্যানেজারের যেহেতু সিগনেচার বা সিলটা উনি অস্বীকার করেছেন, উনি চিঠি করছেন, ওদের ডিপার্টমেন্টাল চিঠি করছেন। আমরা একদম এর বিরুদ্ধে আমি লিগেল যেটা নেওয়ার সেটাই নেব। এই চিঠি আমরা জনসমক্ষে এসে প্রকাশ করে আমরা আরেকবার প্রমাণ করে দিলাম যে তৃণমূল কিভাবে চাকরি বিক্রি করে। শুধু তাই নয়, বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ফাঁসানো হচ্ছে। টিএমসিপি নেতার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। বারাকপুরের টিএমসিপি নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, টিএমসিপি নেতার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। বারাকপুরের টিএমসিপি নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছেন কে? বিজেপি নেতা অর্জুন সিং। অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে, সরাসরি চলে যাব। অরুণ, এই যে অর্জুন সিং এর যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভরঞ্জন সিং তার কি বক্তব্য? দেখো, শুভরঞ্জন সিং পরিষ্কার দাবি করেছেন যে অর্জুন সিং যে কথাটা টুইট করেছেন সম্পূর্ণ মিথ্যা। তিনি কোনো জাল পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড কিছুই তিনি প্যাড ছাপিয়ে করেননি, এবং গণপতি এন্টারপ্রাইজের নামে যে কথা বলা হয়েছিল সম্পূর্ণই ভুয়ো। তিনি কিন্তু বলেছেন তিনি ফেক, তিনি এটা এআই বা কোনো কিছু মাধ্যম দিয়ে তার ছবি ওখানে বসিয়ে দিয়ে এই ধরনের ঘটনা ঘটেছেন। তিনি ব্যাপারটা নিয়ে আদালতের দ্বারস্থ হবেন, কিন্তু এই ব্যাপারে তিনি বলেছেন যে সম্পূর্ণ অন্ধকারে। তার পরিবারও বলছে যে আমি কোনোদিন এর সঙ্গে জড়িত ছিলাম না, বা এই ধরনের কোনো আমাকে মিথ্যা চক্রান্তে ফাঁসাবার জন্য অর্জুন সিং এই ধরনের ঘটনা ঘটেছে বলে শুভরঞ্জন সিং দাবি করেছেন। এই ঘটনায় কিন্তু এলাকায় একটা আতঙ্কের বিশেষ সৃষ্টি হয়েছে পরিবেশ। যে শুভরঞ্জন বলছে যে আমি কোনোদিন এর সঙ্গে যুক্ত ছিলাম না, গণপতি এন্টারপ্রাইজ নাম আমার কোনো এন্টারপ্রাইজ ছিল না, সুতরাং কী করে তিনি আমার নামটা দিলেন, এই নিয়ে কিন্তু শোরগোল তৈরি হয়েছে। বেশ, কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো। আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না। প্রথমত উনি যেই ফটোটা প্রকাশ করেছে সেখানে যে ট্রেড লাইসেন্সের কথা বলছে, এখানে রেল কোয়ার্টারের অ্যাড্রেস দেওয়া আছে। প্রথমত সরকার কোনো রকম কোনো সরকারি জায়গায় ট্রেড লাইসেন্স দেয় না, এটা ওনার সব থেকে আগে জানা উচিত। ওনার তো ইডি, সিবিআই, এনআইএ সব কিছুই তো আছে, সেটার দ্বারা প্রমাণ করে দেখাক। বিজেপিরই তো সব কিছু, তাহলে উনি প্রমাণ করে দেখাক। আপনার নামে কোনো গণপতি এন্টারপ্রাইজ নেই? না, কোনো এন্টারপ্রাইজ নেই গণপতি। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি অর্জুনবাবুকে এটাও বলবো যে এডিটিংটা একটু ভালো করে শিখুন, বা আপনার যে এডিট করে দেয় তাকে বলবো একটু ভালো করে শিখে আসতে। আপনি বলছেন এডিটিং করা? একদমই তাই। দুয়ারে রিপোর্টারে চলে যাব ইটাহারে সিভিকের বাড়িতে জাল লটারির টিকিট উদ্ধার। কোটি টাকার বেশি জাল লটারির টিকিট, যে ছবি আপনারা দেখছেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে মুক্তা সরকার রয়েছে, কথা বলবো মুক্তার সঙ্গে। মুক্তা, এই ঘটনার প্রকাশ্যে এলো কিভাবে, জানাজানি হলো কিভাবে? এই ঘটনার সাথে কি সিভিক নিজেই জড়িত নাকি অন্য কেউ জড়িত? বাড়িতে জাল লটারি এলো কোথা থেকে? দেখো, তোমাকে বললে উত্তর দিনাজপুর জুড়েই কিন্তু চলছে জাল লটারি টিকিটের কারবার। কিন্তু সেখানে কমলাই, ইটাহার থানার যে কমলাই গ্রাম রয়েছে, সেখানে গ্রামবাসীরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছে বহিরাগত ছেলেরা এসে একটি ঘর ভাড়া নিয়েছে, সেটা অভিযোগ করছে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি। কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ডিভিশনের যে সুপার এসপি আছে, তিনি বলছেন এটা সিভিক ভলেন্টিয়ার নয়, কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে জাল টিকিট ছড়িয়ে পড়ছে, প্রায় কোটি টাকার উপরে উদ্ধার করেছে ইটাহার থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। তবে
এটা শুধু আজকে না, এর আগেও আমরা দেখেছি ডালখোলাতেও কিন্তু কোটি কোটি টাকার এই জাল লটারির টিকিট কিন্তু উদ্ধার করেছে ডালখোলা থানা পুলিশ। এবার কিন্তু ইটাহার থানা পুলিশ কিন্তু কোটি কোটি টাকার জাল লটারি উদ্ধার করলো। তবে এই ঘটনায় কিন্তু যে দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের উপরে নাম আসছে, যে বাড়ি ভাড়া করে তার জড়িত, কিন্তু সেখানে যে বহিরাগত আসছে, কয়েকদিন থেকেই ওই এলাকার বাসিন্দারা ফলো করছিল বা ওয়াচে রাখছিল যে এরা কারা কি কাজ করছে। একটা অর্থাৎ বাড়িতে ভাড়া করে গ্রামবাসীরাই প্রকাশ্যে এনেছে যে এখানে এরকম একটা কিছু হচ্ছে সন্দেহ হওয়ার, তারপর প্রকাশ্যে এলো এইরকম জাল লটারির কারবার চলছিল এই বাড়ি থেকে। সকালে খেলার মাঠে খেলতে যাচ্ছেন, কিন্তু গিয়ে প্রথম কি করতে হচ্ছে? মদের বোতল কুড়োতে হচ্ছে, কারণ খেলার মাঠে মদ জুয়া ঠেক। আর মহিলারা তারা সকালে গিয়ে আগে সেই মদের বোতল পরিষ্কার করছেন, তারপর খেলতে পাচ্ছেন। এইরকমই দিনের পর দিন চলছে। কে রয়েছে আমার সঙ্গে? শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, কতদিন ধরে এই কারবার চলছে, মানে এই রকম চলছে, পুলিশ কি করছে? দেখো, গত কয়েক মাস ধরেই কিন্তু এই সমস্যা নিয়ে জর্জরিত এলাকার বাসিন্দা এবং স্থানীয় যারা খেলাধুলা করতে আসেন এই মাঠে, তারা সকলে। কারণ তারা বলছেন যে পুলিশ প্রশাসনকে এর আগে মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। সন্ধ্যা নামলেই কিন্তু দুষ্কৃতীরা, বিশেষ করে কিছু সমাজবিরোধী এসে জড়ো হয়, পাশাপাশি মদের ঠেক জুয়ার আসর বসে। এবং তার ফলে যেটা হচ্ছে যে রাতের পর এই অন্ধকারে এইরকম কার্যকলাপের পর সকালের দিকে যে উচ্ছিষ্ট পড়ে থাকে বোতল, খাবারের অংশ, সেগুলোকে কিন্তু কার্যত পরিষ্কার করতে হয় যারা প্রাতঃ ভ্রমণে আসেন বা যারা খেলাধুলা শরীরচর্চা করতে আসেন সেই সকল বাসিন্দাদের। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের কাছে, কারণ এলাকার সবচেয়ে বেশি সবুজ রয়েছে এই এলাকায়। প্রাচীন এই খেলার মাঠের চারপাশ ঘিরে রয়েছে সবুজ গাছগাছালি, যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য সকলে কিন্তু সকালবেলা এসে জড়ো হন। বলা হয় যে জলপাইগুড়ি শহরের একটা অক্সিজেন ভান্ডার, সেই অক্সিজেন ভান্ডার এখন নষ্ট হয়ে যাচ্ছে সাধারণত মূলত এই মদ এবং সমাজ বিরোধীদের আড্ডার কারণে। কারণ দেখা যাচ্ছে যে রাতের দিকে তারা এসে জড়ো হচ্ছেন এবং খাবারের উচ্ছিষ্ট, মদের বোতল সব ফেলে রেখে যাচ্ছেন। তার ফলে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে এবং খেলতে এসে এগুলোকে কুড়োতে হচ্ছে স্থানীয় যারা মানুষজন রয়েছে। আমরা খবর দেখালাম শান্তনু, এরপর পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় অবশ্যই নজর থাকবে আমাদের। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব মুর্শিদাবাদ মেডিকেলে। সেখানে মত্ত যুবকের তাণ্ডব দেখুন, ডাক্তারকে গালাগালি, কটূক্তি রোগীর আত্মীয়ের। আপনাকে ভদ্রভাবে বলছে, এখানে 10টা আমার ট্রিটমেন্ট হচ্ছে। পেশেন্টকে কি আমরা দেখিনি একবারও? সকাল বিকেল দেখা হয়নি কি? পেশেন্টের পেট 4 বার ফুটো করা হয়েছে, জল বেরোয়নি। ঠিক আছে, করুন করুন করুন। সরাসরি চলে যাব। যে ভাইরাল ভিডিও আমরা দেখছি, যেখানে হাসপাতালের ভিতরে এইভাবে মত্ত যুবকের তাণ্ডব, কি কারণে এই তাণ্ডব? শুধুমাত্র মদ খাওয়ার কারণে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তারপর কি হলো? না দেখো, এই যুবকের বোন সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বুকের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল এবং তারপরেই তার অভিযোগ যে ঠিক মতনভাবে ডাক্তার চিকিৎসকরাই এসে তার বোনকে দেখছে না এবং বুকের ব্যথা নিয়ে সে খুব কষ্ট পাচ্ছে। যদিও ডাক্তারদের অভিযোগ বারে বারেই তার চিকিৎসকেরা দেখে গিয়েছেন এবং পেটের বুকের ভেতর যে জল জমেছিল তা বের করারও ব্যবস্থা করছেন, কিন্তু ওই পরিবার মানতে চায়নি এবং এই যুবক মদ্যপ অবস্থায় কর্তব্যরত যে চিকিৎসকরা ছিলেন তাদেরকে গালাগালি করেন এবং তোমার কটূক্তি করেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং তার ফলে ভয় পেয়ে ওয়ার্ডের অন্য যে সমস্ত রোগী সেই চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হয়। তারপরে যে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ছিলেন সঙ্গে সঙ্গে যে মেডিকেল কলেজে ক্যাম্প রয়েছে, পুলিশ ক্যাম্প আছে, তাদেরকে খবর জানায় এবং পুলিশ ক্যাম্প এসে কিন্তু আটক করে নিয়ে যায়। তারপরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই যুবকের বাড়ি হচ্ছে বহরমপুরেরই বহরমপুরের এলাকায় এবং ওই যুবকের নাম হচ্ছে প্রহ্লাদ চক্রবর্তী এবং গ্রেফতার করেছে পুলিশ। বেশ প্রণব, সরকারি জমিতে অবৈধ নির্মাণ আর তার ফলে স্থানীয়দের যাতায়াতেও সমস্যা হচ্ছিল। এবার যাতায়াতে বাধা, হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ। তমশ্রী, খড়িবাড়ির কেলাবাড়ি মৌজা, সেখানেই কিন্তু দীর্ঘদিন ধরে জমি রয়েছে প্রদীপ কুমার প্রসাদের, কিন্তু তার জমিতে যাতায়াতের জন্য যে রাস্তা রয়েছে সেখানে সরকারি জমি, আর অভিযোগ উঠছে যে সেই সরকারি জমি এক প্রকার অবৈধভাবে নির্মাণ করে জমি দখল করেছেন স্থানীয় বাসিন্দা মুকুল দাস।
দীর্ঘদিন পর অভিযোগের পর তিনি যখন হাইকোর্টের দ্বারস্থ হন, হাইকোর্টের নির্দেশেই কিন্তু আজ খড়িবাড়ি ব্লক প্রশাসন একেবারে অবৈধভাবে সেই নির্মাণ কিন্তু ভেঙে ফেলা হয় এবং 3 যে ডেসিমেল জমি তা কিন্তু দখলমুক্ত করা হয়। এখন এই জমি কিন্তু সহজেই সেই জায়গায় পৌঁছাতে পারবে যিনি আবেদনকারী। মানে গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ায়। যিনি অভিযুক্ত রয়েছেন মুকুল কুমার দাস, তিনি কিন্তু কিছুটা হলেও বাধা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীকালে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীকালে ব্লক প্রশাসন কিন্তু এই সরকারি জমিতে যাতে কোনোভাবে দখল না হয় সেদিকেও নজর রাখবে বলে জানিয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। হুগলির ডানকুনি খাল সংলগ্ন খাঁচাল উচ্ছেদের ডেডলাইন, 4 সপ্তাহের মধ্যে খাঁচাল উচ্ছেদের ডেডলাইন বেঁধে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। শুধু তাই নয়, মাইকিংও করা হচ্ছে প্রশাসনের তরফে। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে। রানা, আমরা প্রশাসনের উদ্যোগ দেখতে পাচ্ছি নির্দেশের পর। একদমই তাই। দেখো, এর আগেও কিন্তু ডানকুনি পৌরসভা তরফ থেকে এই যে ডানকুনি যে খালের সংলগ্ন যে সমস্ত প্রায় 400-র উপর খাটাল রয়েছে, সেই সমস্ত খাটালগুলোকে কিন্তু ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে খাটাল মালিকারা তারা হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে তারা সুপ্রিম কোর্টে পর্যন্ত যায়। কিন্তু লাস্ট অবধি কিন্তু সেই রায় বহাল রইল যে আগামী 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই গ্রিন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের এ থেকে নির্দেশ অনুযায়ী 4 সপ্তাহের মধ্যে খালি করতে হবে, ভেঙে সরিয়ে নিতে হবে। পাশাপাশি পৌরসভা থেকে আজকে কিন্তু একদম বলে দেওয়া যে 1 সপ্তাহের মধ্যে যদি না সরানো হয় তাহলেই কিন্তু বুলডোজার চালিয়ে টোটাল যে খাটালগুলো রয়েছে হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। বেশ রানা, এবার একটা রাস্তার ছবি দেখাবো আপনাদের। রেলের বেহাল রাস্তা, আর এই রাস্তাতেই ভোগান্তির একশেষ। সামান্য বৃষ্টিতে জল জমে যায়। শুধু তাই নয়, হাসনাবাদ শাখায় চাঁপাপুকুর স্টেশন, চাঁপাপুকুর মেন রোড থেকে স্টেশনের যে রাস্তা, সেই রাস্তা রেল দপ্তরের। আর সেই রাস্তায় প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী গ্রামবাসীরা যাতায়াত করে। তাদের দুর্ভোগে পড়তে হয়। বারবার রেলকে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে অনুপম সাহা রয়েছে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, কতদিন ধরে এই অবস্থা এবং রেলকে জানিয়েও কোনো কাজ হয়নি? কি চাইছেন মানুষজন? স্বাভাবিকভাবে রাস্তা ঠিক হোক চাইছেন, রেল কি জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত গোটা 4 বছর এই একই রকম পরিস্থিতি। প্রতি বছর বর্ষার সময় এইরকম ভোগান্তি ভুগতে হয় এই রেল যাত্রীদের। তার কারণ হাসনাবাদ শিয়ালদা শাখার ভেতরে এই চাঁপাপুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ রেল স্টেশন। তার কারণ এই রেল স্টেশন দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এবং সেই রেল স্টেশনে যাওয়ার যে রেল পথ, সেইটা এতটাই বাজে অবস্থা যে প্রতিবার বর্ষাকালে এইরকম ভোগান্তিতে ভুগতে হয়। জল চলতি করে, কোথাও কোমর সমান হাঁটু সমান জল। এবং এলাকার মানুষ থেকে শুরু করে যারা যাত্রী, তারা কিন্তু বহুবার রেল দপ্তরকে জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি। তারা যেটা চাইছে যে অবিলম্বে এই রাস্তার সুরাহা হোক এবং রাস্তা উঁচু করা হোক, যাতে তাদের সমস্যার সমাধান হয়। এই ভোগান্তি প্রতি বছর যাতে তাদের। আমরা খবর দেখালাম অনুপম, এরপরেও এই রাস্তার সমাধান হয় কিনা অবশ্যই নজর রাখবো আমরা। আজ দুয়ারে রিপোর্টারে সবশেষে আপনাদের পুরুলিয়ার খবর দেখাবো, যেখানে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হাতির তাণ্ডব। পাহাড় সংলগ্ন হেঁসাজি, বাঁধজি সহ বেশ কিছু গ্রামে রীতিমতো 10 থেকে 12টি হাতি রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, এই যে কয়েকদিন ধরে হাতির তাণ্ডব, স্বাভাবিকভাবে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে গেছে, বন দফতর কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, বন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, ঝাড়খণ্ড থেকে 10 থেকে 12টি একটি হাতির দল দীর্ঘদিন ধরেই এই এলাকাতে রয়েছে এবং তারাই মূলত ফসল নষ্ট করছে। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। দিনের বেলা জঙ্গলে থাকলেও রাতের বেলা জঙ্গলে থাকলেও দিনের বেলা দেখা যাচ্ছে যে হাতি ঘুরে বেড়াচ্ছে এলাকায়। আতঙ্কে রয়েছে এলাকার মানুষ এবং বৃষ্টির কারণে বন দপ্তর এই হাতিকে তাড়াতে পারছে না। যদিও সতর্ক রয়েছে, মাইকিং করা হচ্ছে, গ্রামবাসীদের সচেতন করা হচ্ছে যাতে জঙ্গলে না যায় এবং হাতি যাতে সাধারণ মানুষকে কোনো ক্ষতি না করে, সেই জন্য বন দপ্তর তৎপর রয়েছে। যদিও এই দলে 2টি শাবক রয়েছে, এই কারণেই মানুষ দেখলে হাতি খেপে যাচ্ছে। এবং এই হাতির দলটি মূলত ঝাড়খণ্ড থেকে এসছে, যেমনটি বললাম, এবং এই হাতির দলটি এলাকার বেশ বিঘের পর বিঘে জমিতে ফসল নষ্ট করছে এবং সেটাই গ্রামবাসীদের অভিযোগ যে বন দপ্তর দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু বৃষ্টির কারণে বন দপ্তর কিছু করতে পারছে না। বৃষ্টি কমলেই বন দপ্তর ব্যবস্থা নেবে বলে আমরা জানতে পেরেছি। বেশ ইন্দ্র।